এবার জগদ্ধাত্রীরও মূর্তি ভাঙা হলো। আমি সকালে বলেছি হিন্দুদের পুজো হবে, মূর্তি ভাঙা হবে না, তাহলে পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকাই বেকার। ভোট ব্যাংকের রাজনীতিতে যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন মাথায় হিজাব পরে, তার রাজত্বে এগুলো হবে, এটা উনি অ্যালাউ করেন, এনকারেজ করেন। পুলিশের হাত পা বেঁধে দেওয়া আছে। পুলিশ মূর্তি যে ভাঙলো তাকে খুঁজতে যায় না, পুলিশ মা কালীকে, মা জগদ্ধাত্রীকেই প্রিজন ভ্যানে নিয়ে চলে যায়। গেছে, এটা হয়তো যাবে। মমতা ব্যানার্জি প্রাক্তন হলেই শেষ হয়ে যাবে। ইউপিতেও জঙ্গল রাজ ছিল। মুলায়ম সিং যাদবকে মোল্লা মুলায়ম সিং যাদব বলা হতো। ইউপিতে অতীত করে দিয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। বিহারে জঙ্গল রাজ ছিল, আজকে সেখানেও নীতিশ কুমার শেষ করে দিয়েছেন। এই বাংলার হিন্দুরা যদি জাগ্রত হয়, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, ছুটি কাটাবেন না। ছুটির দিন একটু ভালো মন্দ খেয়ে ছুটি কাটাবেন না। ধমকে দিয়ে গেছে পাড়ার পেঁচু, গাল কাটা, নাক কাটা, হাত কাটা দিলীপ, বাড়ি থেকে বেরোবেন না, এটা করবেন না। দিস ইজ লাস্ট চান্স। বাড়ি থেকে বেরিয়ে হিন্দু ভোট করুন, 85% অন্তত ভোট করুন, দেখবেন বাংলায় সব ঠিক হয়ে গেছে। রতন টাটার কোম্পানি, টাটা কোম্পানিও ফিরে আসবে, বাইরে চলে যাওয়া শিক্ষিত যুবকরাও আসবে, সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষকরাও ডিএ পাবেন, সব হবে, বেকাররা হাসবে, শিল্প হবে। প্রাইভেট স্কুলে বাচ্চাদের পাঠাতে হবে না, সরকারি স্কুলেই পাঠাবেন, এমন পরিকাঠামো বিজেপি তৈরি করে দেবে। আর ধর্ষকদেরকে সকালে নেবে, 24 ঘন্টার মধ্যে জমা এবং খরচ করে দেবে। এক ব্যক্তি বিস্ফোরণ করেছেন, তার বক্তব্য খায়রুল ইসলাম ভোটার লিস্টে নাম আর এপিক কার্ডে নাম একটু গরমিল থাকায় বিস্ফোরণ করে নিয়েছেন। সব মিথ্যা, ঢপের চপ। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সাপে কাটা, গাছ থেকে পড়া, বাজ পড়ে মরা, যত যা হবে, স্বামী স্ত্রী ঝগড়ায় ঝুলে পড়া, সব ওই যে টাকা দিয়েছে চাকরি পায়নি, 26,000 যোগ্য গেছে, 32,000 প্রাইমারি ঝুলছে, যতজন ঝুলবে সব পিসি ভাইপো কানতে আরম্ভ করবে। 12টা রাজ্য টেরিটরি, ইউনিয়ন টেরিটরিতে কোথাও কোনো আওয়াজ নেই, টু শব্দ নেই। যারা বিহারে বলেছিল লালু, আপনার তেজস্বী যাদব, রাহুল গান্ধী এসআইআর হলে ভোটে লড়বো না, তারাই ক্যাম্পেইন করছে, কোথাও কারো শব্দ নেই। শুধু এইখানে পিসি এবং ভাইপো, এদের ব্যাপক যন্ত্রণা। এরা বুঝে গেছে বাংলাদেশি মুসলমানদের নাম না থাকলে এরা জিততে পারবে। এর আগে 10 লাখ লোক নিয়ে গেছিল, রাজঘাটে জুতো খুলে ছুটেছে। এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন, যমুনার পাড়ে ছোটাবো। চার তারিখে আপনি ভেঙে যাবে। অমিত শাহ, গণেশ কুমার, পানিহাটি যুবকের একদম ফলস। ওটা ওর হাতের অক্ষরও নয়, ডান হাতে 4টে আঙ্গুল কাটা আছে ছিল, মিথ্যা, ফলস, সাজানো। 12টা রাজ্যে ইউনিয়ন টেরিটরিতে এসআইআর হচ্ছে, বিহারে হয়ে গেল, কারোর পিঠ চুলকাচ্ছে না, ওর আর ওর পিসির পিঠটা চুলকাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বিজেপি নেতারা ঢুকলে বাবা ঠাকুরদার কাছে 4 তারিখে আমি আসছি, ওকে বলবেন ওর যদি কোনো টেনিয়া থাকে, ও যদি বাপের নাম ঠিক থাকে, আমার কাছে ঠাকুরদার সার্টিফিকেটটা চাইতে। আমি ওই গণেশ কুমারকে আক্রমণ করে বললেন ওর বাবার নাম আছে তো ভোটার লিস্টে, উনি দেখাতে পারবেন তো? মুখ্য নির্বাচন কমিশনারকে বাবা তুলে কথা বলছে। যার যা কালচার তাই হয়। কয়লাকে দুধে সিদ্ধ করলে সারা রাত্রি, পরের দিন সকালবেলা কালোই থাকে। কয়লা কখনো সাদা হয় না। কুকুরের ল্যাজকে যদি 100 জন ধরে টেনে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন সোজা থাকবে, ছেড়ে দিলেই আবার বেঁকে যাবে।
প্রদীপ কর জাস্টিস ফর অভয়া। ফিরাদ হাকিমও বলেছেন যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন করে মুসলিম ভোট এক করার জন্য। আজকে পানিহাটিতে আবার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। কে হরিদাস পাল ও ফলস, ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। 2002-এ তো ওনার ভোটার নাম ছিল, ওনার সিএ বা এসবের কোনো গল্প নেই। আমার কাছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আছে, 2002-এর ভোটার, সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আছে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না, শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে। প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি, এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। মুখ্য নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, মানে তিনি এভাবে করতে পারেন? বুঝেছে, যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে। পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে, আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। ফিরাদ হাকিম বলছে যে বিজেপি আর কমিশন মিলে জোট তৈরি করেছে। উদ্ধার, সোনা উদ্ধার, 2 ব্যবসায়ীর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি তদন্ত। এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা টাকা উদ্ধার 1.5 কোটির কাছাকাছি। 17টা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত, সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফওরা যুক্ত, রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত, ফিরাদ হাকিম যুক্ত, সুজিত বোস যুক্ত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র যুক্ত। সবাই জানে। কেন বাইরে? আমরা ভিতরে দেখতে চাই। এসএসসির আজকে কোর্টের পক্ষ থেকে কোর্ট জানালো যে এসএসসির যারা দুর্নীতিগ্রস্ত দাগি, তারা যদি কোনোভাবে ছাত্রী বলে পরীক্ষা দিয়েও থাকেন, পরীক্ষার ফল প্রকাশ, চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের ওপর। 158 জনকে পরীক্ষায় বসেছে, আমার কাছে তালিকা আছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিনা। বিজেপি আর কমিশন মিলে জোট করেছে, পা ভেঙে দেবো বলছে ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম বলছে পা ভেঙে দেবো, একজন নাম বাদ যায়।
আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল। পীযূষ কানোডিয়াও আছেন, তাকে ধন্যবাদ। আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল কবে? 1947 সালে, স্বাধীনতার ঠিক আগে 20 জুন। কে নেতৃত্ব দিয়েছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব দিয়েছিলেন। কেন এই আন্দোলন হয়েছিল? কারণ মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, তাতে তিনি বলেছিলেন আমার পাকিস্তান চাই, সঙ্গে কলকাতাটাও চাই। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশ শাসকদের বলেছিলেন যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বলা হতো, এপারবঙ্গ ওপারবঙ্গ, এটা হিন্দু মেজরিটি, আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না। এই যে রাজনৈতিক আন্দোলন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, তাকে সাথ দিয়েছিলেন একজন সন্ন্যাসী। তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। তারপরে ব্রিটিশরা বলল বিধানসভায় আইন আনুন। আইনসভা, এখন যেখানে আমরা এমএলএ, তখন ওটাকে আইনসভা বলা হতো। সেখানে ভোটাভুটি হল। 58 জন হিন্দু আইনসভার এমএলএ ভোট দিলেন ভারত মুক্তির পক্ষে, 21 জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে। মেজরিটি ভোটে সৃষ্টি হল পশ্চিমবঙ্গ, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে? আমরা একটু ডাটা শুরু 5 মিনিট, তারপরে বলবেন। 1951-তে প্রথম জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা হল 85%। লাস্ট জনগণনা 2011-তে হিন্দু জনসংখ্যা হয়েছে 72। 27 সালে শুরু হবে আবার জনগণনা, যার ফল পাবেন 2031-এর 1 জানুয়ারি। সেখানে আমি আজকে বলে যাচ্ছি, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আমি 4 বার এমএলএ, 2 বার এমপি, মন্ত্রী, 3 বার কাউন্সিলর, পৌরসভার চেয়ারম্যান, এতবার ভোটে জেতা লড়া, আইনসভায় থাকার সুবাদে আমি আপনাদের বলছি, আমাদের হিন্দুদের সংখ্যা হবে 65। 72 থেকে নেমে 65 আরো নিচে নামতে পারে, আমার ধারণা 65। আর 10 বছর লাগবে, 41 হয়ে যাবে। 41-এ আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব। আমরা তখন বলবো আমরা সংখ্যালঘু, আমাদের স্কলারশিপ দেওয়া হোক, আমাদের অমুক দিক তমুক দিক, আমরা এখন মাইনরিটি। এই জায়গায় আমরা যাচ্ছি। পূর্ববঙ্গের কথা যদি ধরেন, 47-এ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল, তখন হিন্দু ছিল 33%। আজকে যা বাংলাদেশ, সেখানে হিন্দু হয়েছে 7%। কতবার পালাবেন আপনি? আমার মা তো তার বাবার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে। হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে, ধর্ম ছাড়বে না বলে মাস্টারমশাই ছিলেন মায়ের পিতৃদেব, সপরিবারে পালিয়ে এসেছেন এক কাপড়ে। 10 বিঘা জমি, শিব মন্দির, দোতলা পাকা বাড়ি সব ফেলে দিয়ে চন্দননগর জুট মিলে এসে ম্যানেজারের কাজ নিয়েছিলেন। কেন এসেছিলেন? কতবার উদ্বস্ত হবে, যাবেন কোথায়? কত ইসলামিক কান্ট্রি আছে পৃথিবীতে? 50-এর উপরে। খ্রিস্টানদের কতগুলো দেশ আছে? অনেক, 20-র উপরে। এমনকি বুদ্ধিস্টদের, তাদেরও বেশ কয়েকটা দেশ আছে। হিন্দুদের কোন দেশ আছে? একটা, হিন্দুস্তান, ভারতবর্ষ। যেমন কিছুদিন আগে হাসিনা ওয়াজেদকে সরালো ওরা অবৈধভাবে। সেখানে একজন সরকারি কর্মচারী ছিল, তার নাম হচ্ছে রতন মজুমদার। তাকে বলল তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে? বলল 7 জন বাড়িতে খেতে, চাকরি ছাড়ি কি করে, মরে যাবো, বৃদ্ধ বাবা মা আছে। তাহলে ধর্ম ছাড়ো। নোটারির কাছে গেল, না হলো কাজী শফিউল্লাহ, না বদল করে নিয়েছে। তাই আমি মা জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হন। ভাষার নামে কেন ভাগ হন? যে হিন্দি স্পিকিং হিন্দু,
তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে। কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে? বলে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে কেন ভাগ হন? রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র, আর্য সমাজের নামে কেন বিভক্ত হচ্ছেন? রাখুন না জাতের পরিচয়, ভাষার মর্যাদা, রাখুন না মত পথের অধিকার, সম্মান, কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর হিন্দুস্তানি, আমরা সনাতনী। এই বোধ বুদ্ধি যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ হয়ে যাবে। আর যেখানে সংখ্যা কম হয় সেখানে কি হয়? মোথাবাড়ি হয়। আমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে, আমাকে তো যেতে দেয় না, হাইকোর্টে যেতে হয়, অর্ডার নিতে হয়, যেতে হয়। আমি মোথাবাড়ি বাজারে গেছিলাম, লাইন দিয়ে 7টা হিন্দু দোকান লুট করেছে, পাশে 5টা মুসলমানের দোকান হাত দেয়নি। আবার 3টে হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে, তারপরে আবার 9টা মুসলমানের দোকান হাত দেয়নি। সিপিআইএম এর প্রচুর সাপোর্টার এই এলাকায় আছেন, পুরনো সিপিএম। তাদের কাছে বলবো, ধুলিয়ানে 16% হিন্দু আছে, শামসেরগঞ্জে। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেলেন, খুন হলেন। তারা বামপন্থী পরিবারে। মোহাম্মদ সেলিম সাহেব গেলেন, সঙ্গে মীনাক্ষী বোনও গেলেন। বললেন আমাদের লোক, দাঙ্গা থামাতে গিয়ে মারা গেছে। মুখ্যমন্ত্রী পুলিশের হাত দিয়ে চেক পাঠালেন 10 লক্ষ করে টাকা, বললেন নিয়ে না। তারপরে বিরোধী দল নেতা ওখানেও হাইকোর্ট থেকে অর্ডার করে আমি গেলাম, বিজেপি দেওয়া চেক নিল, 10 লক্ষ 1,000 টাকা করে বিজেপি চেক দিয়েছিল, দিল। আমি বললাম আপনি তো বামপন্থী, সেকুলার। তার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম খুন হলেন কেন? বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই, কিন্তু খুন করেছে হিন্দু বলে। আমরা মূর্তি বানাই বাড়িতে। আমি বললাম সেলিম সাহেব বলছে আপনি দাঙ্গা থামাতে গেছিলেন? বলছে না না, দাঙ্গা থামানোর ব্যাপার নেই, ঘরে ছিলাম, ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে। আমি মূর্তি বানাই, আমি দুর্গা মূর্তি বানাই, কালী মূর্তি বানাই, গণেশের মূর্তি বানাই, বিশ্বকর্মার মূর্তি বানাই, রাধা মাধব বানাই, জগদ্ধাত্রী বানাই। সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে। মুখ্যমন্ত্রীর টাকা নিল না, বিজেপির পাঠানোর অর্থ আমার হাত দিয়ে গ্রহণ করল। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল চিত্র। এই মহেশতলা, রবীন্দ্রনগর, হিন্দু সংখ্যা কম, পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে, তুলসীকে আমরা মহারানী বলি, মহারানী বলি। আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল দান করি। এই যে দামোদর মাস, কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে, উল্টে ফেলে দিল, প্রতিবাদ হলো না। পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল, ধরে মারল। কোথায় যাবেন? কালী পুজোয় মা কালীর মুন্ডুচ্ছেদ হলো, তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। ভাবতে পারেন? আমি এর আগে পুলিশকে দেখেছি, এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে। এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো। সবাই দেখেছেন আপনারা। মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা, ঋষি বঙ্কিমচন্দ্রের কথা। 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূরণ হবে। তিনি বলেছিলেন, লিখেছিলেন, সেকলে দেওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লালগোলায় ব্রিটিশের সময়। আর আজকে 2025-এ মা কালীকে দেখলাম প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই অনুমেয়। তাই জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও হিন্দু। হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজক 2023-এ হয়েছে 1 লক্ষ কণ্ঠে,
2024-এ শিলিগুড়িতে হয়েছে 50,000 কণ্ঠে, এবারে হবে 5 লক্ষ কণ্ঠে। পৌরোহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ। উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব, দাদিমা সাধ্বী রীতাম্বরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী। সবাই দলে 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 সকালবেলা পৌঁছে যাবেন কুশন নিয়ে, গীতা নিয়ে। একসঙ্গে 5 লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, শ্রী চৈতন্য দেবের মাটি থেকে হিন্দুরা তাদের একতা, ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে। মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন, নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। কোন বোন কন্যা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয়, অভয়া বিচার পায়নি। দুর্গাপুর আইটি সিটিতে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে। তার বাবা উড়িষ্যার ভদ্রলোক বলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম। পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয়। আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম। আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসুক। এই পুলিশদের মধ্যে শক্তি আছে, এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না, হাত পা বেঁধে রাখা হয়। আমরা এই পুলিশকে দিয়েই প্রমাণ করে দেব। সকালবেলা ধর্ষকদের জমা নেব, 24 ঘন্টার মধ্যে দর্শকদের খরচ করে দেব। উত্তরপ্রদেশে যোগীজি করছে, আমরা পশ্চিম বাংলায় করব। প্রত্যেকটা বোন কন্যার সুরক্ষার জন্য প্রার্থনা করবেন। এটুকু বলে আগামী 4 তারিখে পানিহাটিতে আমি হাঁটব। পানিহাটিতে আমি হাঁটব। একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে। আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম, ওকে তো ওর ব্যক্তি কোনো মূল্য নেই। উনি মুখ্যমন্ত্রীর ভাইপো, ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটবো। আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রুখে দেখাবে। সবাই ভালো থাকবে।